হিসাবটা এই জায়গায় যে যখন আমাদের লেখক এবং কবিরা একটা জাতীয় দায়িত্ব পালন করছেন, শুধু শিল্পের দায়িত্ব না, জাতীয় দায়িত্ব, এই অর্থে যে একটা রাষ্ট্র গঠনে তাদের ভূমিকাটা পরিষ্কার করছেন, একই সঙ্গে নতুন গঠিত রাষ্ট্রের ভাষাটা কেমন হবে, শিল্পের ভাষা, সাহিত্যের ভাষা, সেটাও সেটাও তৈরি হয়ে যাচ্ছে। কারণ এখানে দেশভাগের পরে যারা কবিতা লিখতে শুরু করলেন, তারা যেন কলকাতার হাওয়াটি ঢাকায় এনে দাঁড় করাতে চাইলেন। সেটা দাঁড়াতে না দাঁড়াতেই 50-এ এসে একটা নতুন কবিতার আন্দোলন হয়ে গেল, এবং নতুন কবিতার আন্দোলনের ভেতর দিয়েই আমরা আমাদের মানে ভালো কবিদের, মেজর কবিদের আমরা পেয়ে গেলাম। 60-এ এসে আমরা আমাদের আন্তর্জাতিকতার সঙ্গে এই অংশটিকে যুক্ত করতে চাইলাম। মানে হচ্ছে যে আপনি স্যার যখন লিখতে আসছেন তখন দুটো বিষয়, এক হচ্ছে সচেতনভাবে এই যে রাজনৈতিক দায়িত্ব পালন, একই সঙ্গে ভাষা নির্মিতির ব্যাপার। আপনি কতটা সচেতন ছিলেন 60-এ এসেই? 60-এ সচেতন না হয়ে আমাদের কোনো উপায় ছিল না, কারণ অস্তিত্বের লড়াইয়ের সঙ্গে 66-র কথা আমি আগে উল্লেখ করেছি, ছিল না। আমাদের সামনে একটি সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণের ডাক ছিল, আমাদের সামনে স্বপ্ন ছিল একটি নতুন দেশ গড়ার, এবং এই স্বপ্নগুলো কিন্তু 1966 সনেই রাজনৈতিকভাবে পতিত হয়ে গেছে। যার ফলে আমরা আমাদের প্রত্যেকেই যারা সচেতনভাবে লেখালেখি শুরু করলেন, নিজস্ব ভাষা নির্মাণ, নিজস্ব পথ নির্মাণের দিকে এগুলো। আমি ও সময় বলি, আমি 1966 থেকে শুরু করে 1968 পর্যন্ত প্রচুর পরিমাণ বিদেশি কবিতা অনুবাদ করেছি। তার ভেতরে রুশ কবিতা, চৈনিক কবিতা এবং পশ্চিমের আরো অনেক কবিতা। এটি ছিল আমার যে নিজস্ব ভাষা তৈরির পাশাপাশি, এবং রাজনীতিটাকে কিন্তু আমি কখনো আন্তর্জাতিকভাবে রাজনীতিটার দিকে যাইনি। আমি দেশের থেকে, মাটির থেকে যে রাজনীতি উঠে এসেছে, আমি মনে হয় আমার প্রিয় দর্শকদের বোঝাতে পেরেছি, দেশের থেকে, মাটির থেকে যে রাজনীতিটা উঠে এসেছে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি। আমি তার সঙ্গে শুরু থেকে জড়িত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রকৌশলের ছাত্র, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি 1966 থেকে 1970 পর্যন্ত। আমি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, এবং আমি নির্বাচিত প্রতিনিধিও ছিলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। অতএব কখনো রাজনীতি আমাকে পিছু ছাড়ে না। আমি রাজনীতিকে ধরার জন্য, বাংলাদেশের রাজনীতিকে ধরার জন্য, বাঙালির রাজনীতিকে ধরার জন্য, বাংলা ভাষার রাজনীতিকে ধরার জন্য তার পিছে ছিলাম। এখান থেকে যদি প্রশ্নটা আসে স্যার, যে কবি হাবিবুল্লাহ সিরাজীর রাজনৈতিক সত্তা এবং শিল্পী সত্তা, এই দুটোর কোনো মানে কেমিস্ট্রিটা কেমন হয়েছে, যে শিল্পী সত্তা এবং রাজনৈতিক সত্তা? আমরা জানি দুটো অনেক সময় আলাদা করে ফেলতে পারি, যে রাজনৈতিক সত্তা এক ধরনের প্রতিবাদী, শিল্পী একটা শৈল্পিক ভাবে করে। আপনার এই দুটো কম্বিনেশন কবিতার ক্ষেত্রে এখানে আরো একটি ট্র্যাজেডি আছে, আর দুঃখজনক ব্যাপার এটা, যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তাদের সময়ের মূল অংশটুকু খেয়ে ফেলে তাদের পাঠ এবং পাঠ চেতনা, এবং তার পরবর্তী পর্যায়ে অনেক সময় দিতে হয়। তার ফাঁকে রাজনীতিকে বের করে নিয়ে আসা, এটা অস্তিত্বের সঙ্গে, এবং তারও ভেতর দিয়ে কবিতা, এবং শেষ পাতে খাওয়ার মতো কবিতা। কিন্তু আমার শুরুতেই, আমি এখন অন্তত বলতে পারি 70 বছর পার করে বয়সের, বলতে পারি মনে হয় কবিতাটাই আমার কাছে প্রথম ছিল। এই জন্য ছিল, এবং কবিতাটা প্রথম ছিল, দ্বিতীয় রাজনীতি ছিল, তৃতীয়ত আমার পাঠটা ছিল। যার ফলে মোটামুটিভাবে আমি লেখাপড়াটা চলে যাক, পরে কি হবে না হবে দেখা যাবে, লেখালেখিটাই প্রধান হয়ে থাকুক, এটাই আমার ইচ্ছা ছিল, এবং আজ অবধি আমি সেই ইচ্ছা থেকে কখনো চ্যুত হইনি। কেননা আমার বিশ্বাসের সঙ্গে যুক্ত হয়ে আমি একটা দেশ পেয়েছি 1971-এর মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে। রাজনীতির সঙ্গে, মানুষের রাজনীতি করি, মাটির রাজনীতি করি, তার সঙ্গে আমি লেগে থাকতে পেরেছি। এখানে আমার সঙ্গে কোনো বেইমানি হয়নি। কিন্তু স্যার যদি আবার কবিতার প্রসঙ্গে যাই, একবার অক্টাভিও পাস রবার্ট ফ্রস্টের সঙ্গে দেখা করতে গেছেন। দেখা করতে গিয়ে উনি বললেন যে, তখন পাস অনেক তরুণ কবি, বলছেন যে প্রত্যেক তরুণ কবির কাজ হচ্ছে নতুন কিছু নিয়ে আসা, এবং তার প্রথম কাজ হচ্ছে পূর্বজদের বা তার ঐতিহ্যকে অস্বীকার করে নতুন একটা জায়গায় পা ফেলা। তো আপনি যখন আসছেন তখন আমাদের সাহিত্যের ঐতিহ্যটাও একটু কনফিউজিং, কারণ আপনি আগেই বললেন যে ভারতীয় কবিতা বাংলা বিভক্ত হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা, ঐতিহ্যের সঙ্গে থাকা আবার না থাকা, এই কবিতার পরম্পরায় 47-এর পরে দুটো দর্শন আসলো। বাংলা কবিতার পরম্পরার যে যুক্ত অংশটিকে মূল ধারার একটি অংশ, আর একটি চেতনা ঢুকিয়ে দেওয়া হলো ইসলামী চেতনা। তার কিছু
অংশ রয়ে গেল। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা 1952 পর থেকেই নিজস্ব ধারাটি খুঁজে পেলাম, এবং 1960-এর পর থেকে আরেকটি ধারা, 60-এর কবি যাদের বলা হয় অন্তত প্রথম ভাগের, তারা প্রত্যেকেই নিজস্ব ভাব ধারাটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া শুধু না, কাব্যমোদীদের কাছে পৌঁছে দেওয়া শুধু না, রাষ্ট্রিকভাবেও একটা দায়িত্ব পালনে চলে গেলেন। এবং তারা তাদের অনুসারী হয়েই আমরা যখন এলাম, আমাদের ভেতরেও আমরা চিন্তা করলাম আমরা কে কোন দিকে যাব। ভেতরে ভেতরে সবার কিন্তু তৈরি হচ্ছিল, যার প্রতিফলন আপনি বর্তমানে দেখতে পাবেন যে যার যার মতো করে আমরা গেছি। আমাদের মূল উৎসটায় আমরা চেয়েছিলাম যেন আমরা একটু পোক্ত মূল পাই, যার ফলে কাণ্ডটিও পোক্ত হয় এবং যাতে কিছু ফুল। আপনার কবিতা যদি আলাদা করে এই পর্যায়ে এসে বাংলাদেশের কবিতার ধারায় দেখি, তাহলে দেখবো যে আপনার কবিতা প্রতীকধর্মী এবং এই কবিতা খুব পরিশীলিত, বেশি খুব দীর্ঘ কবিতা না, পরিমিতি বোধ আছে। এবং এখানে আমি একটু নিজে ইংরেজি সাহিত্য হিসেবে ছাত্র হিসেবে পড়তে গিয়ে আমি দেখছি উইলিয়াম ব্লেকের একই ধরনের খুব প্রতীকবাদী কবিতা। তো এটাকে আপনি সচেতন ভাবে প্রতীকের না, এটা 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 আমি একদম অকপটে স্বীকার করতে পারি। আমি নানা অনুসরণে গেছি আমার নিজের পথটি খুঁজে নিতে। হ্যাঁ হ্যাঁ, আমার যদি দাও বৃক্ষ দাও দিন দেখেন, এটি প্রায় 10 বছরের জোগাড় করা, ফেলে দেওয়ার পরের থেকে যা পেয়েছি বের হওয়ার পরে দেখি যে এখানে হাবিবুল্লাহ সিরাজী কোথায়, নেই তো। আচ্ছা, এরপরে তার 2 বছর পরে যখন মোম শিল্পের ক্ষয়ক্ষতি বেরোয়, আপনি দেখবেন একদম ভিন্ন চরিত্রের একটি বই। তারপরে আমি দেখি এখানে হাবিবুল্লাহ সিরাজী নাই সেই অর্থে। এই করতে করতে আমি এগুচ্ছি কিংবা পিছুচ্ছি আমি জানি না, আমি আমার নিজের ভাষাটি তৈরি করার চিন্তা করলাম। এখানে একটি ব্যাপার যে প্রায় 44 বছর আপনার প্রথম বই থেকে আজ পর্যন্ত লাস্ট বই যেটি আসলো ইহা, এই 44 বছরে আপনার 50-এর কাছাকাছি কাব্যগ্রন্থ বের হলো। এইখানে আমি দেখছি যে এত বিষয় বৈচিত্র্য আপনার লেখার, কখনো কি মনে হয়নি যে লিখতে বসে, আপনি তো টানা লিখছেন, কখনো মনে হয়নি যে কোনো কবিতা থেকে কোনো কবিতা মানে উত্তরণ বা আলাদা করা, আবার একই সাথে স্বতন্ত্রটা ধরে রাখা, যে আপনার কবিতা পড়লে সাইন ল্যাঙ্গুয়েজ, আপনার নাম না থাকলেও পাঠক বুঝতে পারবে যেটা কবি হাবিবুল্লাহ সিরাজীর কবিতা, আবার একই সঙ্গে বুঝবে এটা আগের কবিতা থেকে আলাদা। এই চ্যালেঞ্জটা কিভাবে আপনি? এই চ্যালেঞ্জটা আমি একটি লেখার পরে নিজে ভাবি যে লেখাটি আমি আগে লিখেছি কিনা কিংবা অন্য কেউ লিখেছে কিনা। হতে পারে অন্য কেউ লিখেছে, আমার ভেতরে এসছে আমি আর একটা কবিতা পড়ার পরে, কিন্তু আমি তার থেকে তখন খুঁজতে চেষ্টা করি একটি শব্দকে আমি নতুন যোগ করতে পেরেছি কিনা, কিংবা একটি বিষয়কে অন্যভাবে দেখাতে পেরেছে কিনা। যদি যে পর্যন্ত না আমি সন্তুষ্ট হই, আমি কবিতাটি মুদ্রিত আকারে দেখতে চাই না। আর বিষয়বস্তু যেটা বললেন, আমি মাথার ভিতরে ধরেই নেই। আপনি যদি খেয়াল করেন যে আমার দাও বৃক্ষ দাও দিন, মোম শিল্পের ক্ষয়ক্ষতি, মধ্যরাতে দুলে ওঠে গ্লাস, এরপরে কিন্তু আমার একটা বেসিক চেঞ্জ, হাওয়া কলে জোড়া গাড়ি। এরপরে এই করতে করতে হ্যাঁ চেঞ্জ, এরপরে করতে করতে এসেই আমার সিংহদরজা একটা বড় চেঞ্জ, কৃষ্ণকৃপানা একটি বড় চেঞ্জ। এটা করতে করতেই আমি শেষ দিকে এসে বলি কাদামাখা পা একটি বড় চেঞ্জ আমার জন্য। এর শেষ দিকে এসে যেটা বলবো যে এখন যেখানে যে অবস্থানে আমি ঘুরপাক খাচ্ছি, সেটি পশ্চিমের গুপ্তচর থেকে, যে আমি কতটুকু পরিমিত হতে পারবো, আমি কত অল্পতে পৌঁছাতে পারবো, এবং আমার দর্শনটা কি। আমার দর্শন আমি নিজে এ পর্যন্ত যা পেয়েছি, জড় ও প্রকৃতির সঙ্গে পঞ্চভূতকে সম্মিলন করা। আপনি খেয়াল করে দেখবেন আমার কবিতায় এক সময় যেভাবে খানা খাদ্য ছিল, রান্নাবান্না ছিল, এবং সেটাকে আমি পাকাতে চেষ্টা করেছি, এখন সেটি অগ্নি, বায়ু, জল, মৃত্তিকার সঙ্গে লগ্ন। আর আমি কখনো বিশ্বাস করি নাই যে মানুষবিহীন কোনো কবিতা লেখা যায়। শিল্পের জন্য শিল্প করতে এসছি, কিন্তু মানুষকে বাদ দিয়ে নয়। আপনি এই যে একটি আছে প্রবন্ধ আমি পড়েছিলাম অনেক আগে কবিতা নিয়ে, কবিতা থেকে প্রথম ধারণকৃত সংখ্যা, ওখানে শিরোনামে প্রবন্ধে আপনি বলছেন কবিতা কোনো উৎসে, মানে কোনো ঘটনার বা কোনো বিষয়ের উৎস অন্বেষণ করে, উৎস থেকেই কবিতাটি আসে, একদম একক একটা জায়গা থেকে। এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারিনি। এইটা হলো, এটাকে দুইভাবে দেখা যায়। এটা ভূমির উপরিতল কিংবা ভূমি নিস্তল, উৎসের যেমন জলভাগে যা থাকে উপরিতল থেকে আসে, আর মৃত্তিকার অভ্যন্তরে যা থাকে একদম মূল কাঠামো থেকে আসে। কয়নেসটা আমি কিভাবে কোত্থেকে করব। হ্যাঁ, এখন আমি মোটামুটি চিন্তা করি যেটা নিচের থেকে আসে তাকে উপরে আনতে, যে উপর থেকে তাকে নিচে নিতে, এবং নিচে যাওয়ার সময় আমি আগুন পর্যন্ত, আগ্নেয়গিরি পর্যন্ত যাই, উপরে যাওয়ার সঙ্গে আমি নক্ষত্রমণ্ডল পর্যন্ত যেতে চাই। এই হলো মোটামুটি আমার
আমার মতো করে আমার দর্শনের অংশ। আর এটাকে ফ্রেম আউট করতে যে আমি তখন প্রতিস্থাপন করি নানা রকম উপাত্ত এবং আমার সম্পর্কে যদি কেউ কিছু লেখে কিংবা বলে, আমি খুব মান্যতার সঙ্গে সেটি পাঠ করি এবং বুঝতে চেষ্টা করি যে আমি আমার লেখাকে কতটুকু পৌঁছতে পেরেছি। এটি আমার জন্য উপকারও যেমন হয়, অপকারও সেরকম হয়। যেমন কিছুক্ষণ আগে যেটা বলছিলেন কয়েনেদের ব্যাপারটা, আবার অনেক সময় হয় যে উপরেও না নিচেও না, আমি মধ্যস্থলে কিছু পেয়ে গেলাম, সেটাকে আমি চাই যে এখন একে ভূমিতে নামাবো না উপরে উপরে তুলবো। এগুলো খুব মনে হয় যেন হাওয়া কথা। খুবই সচেতন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি অচেতনে কোনো জিনিস আমি করার চেষ্টা করি না। আমি স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নকে, রাতের স্বপ্নকে দিনে আনতে চাই, দিনের স্বপ্নকে রাতে আনতে চাই, রাতের মতো করে, দিনের মতো করে। এবং এই কথাগুলো আমি বিশ্বাস করি মনে প্রাণে যে অচেতনভাবে আমি একটি শব্দ কখনো বসানোর চেষ্টা করি নাই। এখন আমার দুর্বলতা হতে পারে যে পাঠকের কাছে পৌঁছতে যে ওই অচেতন শব্দটি অবস্কিওর হয়ে যেতে পারে, হতে পারে সেটা, এবং সেটা আমার দুর্বলতা। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কখনো ফাঁকি দিতে চাই নাই। প্রতিটি শব্দের সঙ্গে আমি যুক্ত করতে চেয়েছি আমার রক্তবিন্দু থেকে শুরু করে, আমার মেধা থেকে শুরু করে পাঠককে। এইখানটা আমি কোনো আপোষ করি নাই। তাহলে আমরা একটু আগে আপনি দর্শনের কথা বলছিলেন, আসলে কবিতার কোনো দার্শনিক সত্য থাকে কি? কবিতার কোনো, অবশ্যই কবিতার দার্শনিক সত্য, সেটা কিভাবে শিল্পের দার্শনিক সত্য কবি হোক শিল্পী হোক নিজে নির্মাণ করেন। নিজে প্রকৃতির সঙ্গে জড়কে যিনি চৈতন্যে আনতে পারেন। যেমন আমি বিশ্বাস করি এক খণ্ড পাথরেরও প্রাণ আছে। আমি কিন্তু পাথরের প্রাণ বিশ্বাস করি। কিভাবে? আপনাকে সরল একটা উদাহরণ দেই। ঘরের মেঝেতে আপনি মার্বেল পাতবেন, মার্বেল জড়বস্তু। সেই মার্বেলের উপরে আপনি পাতার পরে 10 দিন পরে কি 15 দিন পরে 2 ফোঁটা কালি ফেলবেন, আবার 15 দিন পরে দেখবেন ও কালিটি ওখানে নেই, ও খেয়ে ফেলেছে, কারণ ও জীবন্ত আছে, ও খাচ্ছে। কিন্তু এই জিনিসটিকে যখন আপনি পাথর বাদ দিয়ে আপনি সেখানে একটি মোজাইক করবেন কিংবা একটা স্লেট ফেলবেন, ও কিন্তু সহসা খাবে না, ও কৃত্রিমভাবে এসছে। কিন্তু যে পাথরটি প্রাণ নিয়ে এসছে, পাথরেরও প্রাণ যে আছে, সেটা প্রমাণ করবে তার অস্তিত্ব দিয়ে। আমি বিশ্বাস করি জড় ও চৈতন্য সামান্য একটি তীক্ষ্ণ একটি সরল রেখা দিয়ে ভাগ করা। রফিকাদের কবিতা সুতোর এই পাড়ার ওপার। হ্যাঁ, তা এখন এই যে সুতোটি, এটি চিহ্নিত করা কবির জন্য বড়ই। এবং আমার যদি মনে করেন যে কোনো ভাবনা চিন্তাকে আমি দার্শনিকভাবে উপস্থাপন করতে চাই, অত বড় কথা আমি বলতে পারি না। কিন্তু এই কথাটি বলতে পারি, মানব জন্মে জড় এবং চৈতন্যের বিভেদ রেখাটি যিনি এক করতে পারেন তিনি। কিন্তু এখানে দর্শনের কথা যেহেতু আসলো, কথা প্রসঙ্গে বলতে পারি, প্লেটো যখন তার যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গঠন করছেন, সেখানে উনি কবিদের স্থান দিচ্ছেন না। আবার আমি দেখি যে পার্সিবিসি শেলি যখন ডিফেন্স অফ পোয়েট্রি নিয়ে লিখছেন, তখন বলছেন যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন একজন কবি। একটা রাজনৈতিক একটা মতাদর্শ না, হ্যাঁ, ওটা রাজনৈতিক হোক মতাদর্শ। প্লেটো বলছেন, কবিদের কথা কেন বলতে গেলেন প্লেটো? উনি তো বললেন না কৃষকের কোনো ভূমিকা নেই কিংবা অমুকের, কবির কথা কেন বললেন? কবি তার মানে কবি এত গুরুত্বপূর্ণ ছিল তার কাছে, এত গুরুত্বপূর্ণ ছিল জন্য কবিদের কথা বললেন। এবং এই বলাটাও কিন্তু আমি অন্তত আমার দর্শনে আমি ধনাত্মক দেখি। আমার দর্শনে কিন্তু আমি এখন ধনাত্মক দেখি। কবি কোনি অ্যাডমিট করেছেন, একজনকে অ্যাডমিট করেছেন, তিনি কবি, এবং তাকে উনি বলতেছেন না। এবং সেই কারণে শেলির কথা যেটা বললেন, উনি তো হৃদয়ের সঙ্গে যুক্ত করে। এটা তো আমাদের বাংলাদেশের বাস্তবতায় একটু আগে কথা হচ্ছিল যে একটা রাষ্ট্র ব্যবস্থায় কবি কত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে তো আমরা টের পেয়েছি, আমাদের রাষ্ট্র গঠনের ভিতর দিয়ে টের পেয়েছি। এবং কবি শব্দটিকে গ্লোরিফিকেশনের জন্য কবি শব্দটির কি মর্মার্থ আমি গ্রহণ করব, তার উপরে কবির গুরুত্বপূর্ণ বিবেচনা করবে। এখন যদি আমি কাঠকেও কবি বলি কিংবা লোহাকেও কবি বলি, হ্যাঁ লোহাও কবি, কিন্তু তাকে ওইভাবে লোহাকে কবি হয়ে উঠতে হবে, কাঠকে কবি হয়ে উঠতে হবে। আমরা একটি ভাষণ, 7ই মার্চের ভাষণকে বলতেছি মহত্তম কবিতা। এটা তো ভেতর থেকে উঠে এসে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কবি উপাধি পাচ্ছেন, যেমন মহত্তম কবিতা বিশ্লেষিত হচ্ছে কবিতা হিসেবে। কবি সবাই কবি, আবার কেউ কবি না। আমার দর্শন হলো এইটা যে কবিকে আপনি গদ্য সাহিত্য করেন, গল্প করেন, কিন্তু কবিতার ব্যাপারে আপনার যে মনোযোগ, আপনার প্রতিটি লেখায় কবি শব্দটি আমি খুব ঠিক এইভাবে আমি বোঝাতে পারছি না। বড় অর্থে সামগ্রিকভাবে যারা
জীবনকে যুক্ত করে শিল্পর সঙ্গে থাকেন সবাই কবি। এইটা ওই যে কার্ল গুস্তাভ ইয়ং মনোবিদ, মনোবিদ, হ্যাঁ। উনি যে একটা প্রবন্ধ লিখেছেন প্রবন্ধ মূলত সমস্ত সৃষ্টির মূলে যারা আছেন তাদের নিয়ে, কিন্তু প্রবন্ধের শিরোনাম দিয়েছেন দ্য পোয়েট। আমার মনে হয় এই কারণে আপনি যেটা Yes. বললেন। কিন্তু আমার একটু হচ্ছে যে এই বাংলাদেশ পর্যায়ের হয়ে 47 থেকে 71 পর্যন্ত যারা কবি, এখনকার তরুণ কবিরা যখন তাদের সমালোচনা করেন, একটা বিষয় তারা একটু চিহ্নিত করেই বলেন যে তাদের কবিতাগুলো হয়ে গেছে বক্তব্য নির্ভর। এই কারণে এই কবিতার শিল্পের গুণে বা শিল্পের জায়গা থেকে যদি বিশ্লেষণ করা যায়, এই কবিতাগুলো টিকবে না, বা হয়তো এরকম ভাবে বলেন যে 50 বছর বা 100 বছর পর দেখা যাবে যে তাদের কবিতাগুলো আর নেই। ঠিক আছে, এটা কি আপনি ভাবেন যে না, না, বক্তব্য না, না, কখনো না, জাতীয় দায়িত্ব পালন না, না। করতে গেলে কবিতা মানের জায়গায় পড়ে যায়? না, কবিতাকে যদি, যেটাকে আমি কবিতা বলছি, সেটা কিছু গুণ নিশ্চয়ই ধারণ করে, যে জন্য সবার লোকল মানে মুখে চলে মুখে, হ্যাঁ। এবং গ্রাহ্য সময় যায়। 50-এর দশকে হোক, 60-এর দশকে হোক, বর্ণনামূলক কবিতাকে নিয়ে তারা, কিন্তু ঠিক সুবিচার তাদের প্রতি করা হচ্ছে না। আমি ওই অংশের হয়ে বলছি যে তাদের কবিতার কেউ কিন্তু তার বাইরেও কবিতা লিখেছেন, কেউ আবার ভেতরেও লিখেছেন। এখন বর্ণনার যে কবিতা না, তা যদি হতো তাহলে আমরা অনেক মহাকাব্যকে এতদিনে ফেলে দিতাম। এখন বাংলা ভাষায় মহাকাব্য না হোক, মেঘনাদ বধ কাব্য নামক একটি কাব্য আমরা এতদিনও বহন করে এসেছি, এবং তাকে এখনো মহত্তম কবি শুধু না, আধুনিক বাংলা কবিতার জনক হিসেবে চিহ্নিত করে এসেছি। তার মানে যিনি রচনা করছেন তার ক্ষমতা, কি রচনা করছেন তার বিষয়বস্তু নির্ভর করছে কে টিকবে কি না টিকবে। তরুণরা যে আক্ষেপ করছে কিংবা এখন যারা লিখছেন আক্ষেপ করছেন, অবশ্যই আমি তা মান্য করি, কিন্তু আক্ষেপের আগে জরুরি যে বিষয়টি, সেটি কবিকে বিচার করার জন্য কিংবা কোনো নোটিশ দেওয়ার জন্য যে তুমি কবি না, পাঠটা জরুরি। এবং কেন এই একতরফা ভাবে আমি মেঘনাদ বধে একটু আসতে চাই, কিন্তু তার আগে একটা প্রশ্ন, মানে একটা বিষয় বলতে চাই যে এই যে স্লোগান ধর্মী কবিতার বলা হচ্ছে, এটা কিন্তু আপনার কবিতার ক্ষেত্রে কিন্তু সংখ্যা কম। না, মানে আমি বলছি মুখে মুখে আবৃত্তিযোগ্য বা যেগুলো মানুষ আমার হ্যাঁ, তুলনামূলক আমি প্রলোভনে পড়ি নাই, ওই প্রলোভনটাই আমি পড়ি নাই যে রিপিটেশনস অ্যান্ড একই কথা 10 বার বলে আবেগকে করে আমি দাবি করি না, তবে ওইটা আমাকে টানে নাই। আমাকে আমার ধর্ম এবং মর্মে যে জিনিসটি ছিল যে আমি শব্দকে ব্যবহার করব উপযোগী করে, যে বিষয়বস্তু আমি যাচ্ছি তার মতো করে, বাক্যকে ব্যবহার করব সেই উপযোগী করে কবিতা যা চায়। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেকে আমাকে বলে যে তুমি বেশি ছন্দের ব্যাপারে তুমি বেশি আক্রান্ত কিংবা আমি আক্রান্ত না। আমি বাংলা কবিতার পরম্পরা, বাংলা কবিতার যে স্বাদটা, আমি যখন ডাল রান্না করি, ডালে যখন সম্ভার দেই, পাঁচফোড়ন দেই, আমি মনে করি পাঁচফোড়ন দেওয়াটা আমার জরুরি, কিন্তু অনেক জায়গায় তো পাঁচফোড়ন না দিয়ে আগেই ডালটাকে সিদ্ধ করে নিয়ে রান্না করে। যার পদ্ধতি এক এক রকম। তবে আমার যেটা বিবেচনা, কবিতাকে স্লোগানধর্মী হতে পারে। বিদ্রোহী কি কম স্লোগানধর্মী কবিতা? সাধারণ কবিতা তাহলে যেভাবে বিচার করি। হ্যাঁ, সুকান্ত কি সারা জীবন যে কবিতা লিখেছেন, স্লোগান তার ভিতরে আছে, কিন্তু একটি মর্মবাণী আছে, যে মর্মবাণী মানুষকে টানে এবং আজ এই জন্য আন্দোলিত করে। অতএব কবিতাটি হয়ে ওঠা বড় কথা। কবিতাটি হয়ে উঠলে ভেতরের মাল মশলা যদি কবিতা হয়ে ওঠে, সেটি টিকে যাবে। কিন্তু একটা বিষয় যে আপনি কবিতা লিখছেন আপনার সময়, আপনার পাঠকের জন্য, কখনো মনে হয়েছে যে নিজের জন্য কবিতা লিখছি, বা এই যে আত্মমুক্তির একটা এই প্রশান্তি? না, নিজের জন্য এটা বড় কথা হয়ে যায়। তবে একটা কবিতা লেখার পরে যা মনে হয় একটি কাজ, যদি একটি বর্ণ, একটি নতুন বর্ণ, যেমন একটা ওয়ে মাত্রা আছে, হ্যাঁ, তয়তে মাত্রা আছে, ওতে মাত্রা নাই, আমি যদি ওটাকে তয়ত্ব করার জন্য মাত্রাটাও দিতে পারি এই কবিতাটার ভিতরে কিংবা আমার লেখাটির ভিতরে, মনে হয় একটা কিছু করতে পারলাম। ইভেন একটা কমা যদি প্রপার অবস্থায় বসাতে পারি কিংবা একটা সেমিকোলন যদি প্রপার বসাতে পারি, আপনি খেয়াল করে দেখবেন আমি কবিতায় ঊর্ধ্বকমা ব্যবহার করি, আমি কবিতায় প্রচুর পরিমাণে ড্যাশ ব্যবহার করি, এবং জ্যোতিচিহ্ন ব্যবহারের ব্যাপারে আমি অসম্ভব যত্নবান। এবং এটি কারণ যে আমি পাঠককে বলতে চাই যে এই আমি অতি সম্প্রতি আমি ছিন্ন করে একদম জ্যোতিচিহ্নহীন কবিতা লিখছি। আমি দেখতে চাচ্ছি যে আমি কতটুকু খুলতে পারি। টানা গদ্যের কবিতা এখন আমার টানা গদ্যের কবিতা অনেক আগে থেকে আমি লিখেছি, বাইবেলিক ভার্স লিখেছি, কিন্তু তখন আমার মনে হয়েছে
যে এবং বাইবেলিক ভার্স লিখতে যেও আমি একটা ফর্ম চিন্তা করে নিয়েছি, একটা মাত্রা চিন্তা করে নিয়েছি এবং এমনও করেছি যে শেষ বর্ণ যা হবে সেই বর্ণকে টেনে যাতে আমি হ্যাঁ শুরু থেকে আবার শেষ পর্যন্ত আসতে পারি। আমি নতুন একটি কাজ করছি, এটাকে ধৃষ্টতা ধরবেন না, যে এটির নাম যাত্রা পুস্তক। যাত্রা পুস্তক 1900 যদি বলি 80 সনে একবার চিন্তা করেছিলাম যখন আমি হাওয়া কলের জোড়া গাড়ি দেখি, কিন্তু সেই চিন্তাটি সফল হয়নি। এটা এসে 2008 সালে আমি প্রথম শুরু করি। আমার ইচ্ছা ছিল যে যা কিছু মহৎ গ্রন্থ আছে তার থেকে আমি